মনে করুন আপনাকে একটি গুপ্তধন খোঁজার জন্য বলা হলো, যার মূল্য 1000 কোটি টাকা। তো আপনি তা খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। প্রথমে গেলেন দুর্গম অ্যামাজন ফরেস্টে, এরপর গেলেন মিশরের নীল নদে, তারপর গেলেন প্রাণহীন সাহারা মরুভূমিতে, বাদ রাখলেন না বরফের মহাদেশ অ্যান্টার্কটিকাও। এভাবে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পুরো পৃথিবী ঘুরে শেষ পর্যন্ত আপনি সেই গুপ্তধন খুঁজে পেলেন আপনার শৈশব কৈশোরে কাটানো ভালোবাসার সেই ছোট্ট গ্রামটিতে। কিন্তু এখন আর ওই ধন সম্পদ আপনার কোনো কাজেই আসছে না, কারণ তা খুঁজতে খুঁজতে আপনার বয়স আজ 80+। প্রাণশক্তিও প্রায় শেষ, দেহটাও নিথর। মৃত্যুর আগে অবধি আপনার কেবল একটাই আফসোস ছিল, আর একটাবার যদি জীবনটা ফিরে পেতাম তবে গুপ্তধন খোঁজার শুরুটা নিজ গ্রাম থেকেই করতাম। লক্ষ্য অর্জনের থেকেও বড় বিষয় সেই লক্ষ্য আপনি কোন সময়ে বা কোন বয়সে অর্জন করছেন। 1 কোটি টাকা ইনকাম করা অনেক বড় বিষয়, কিন্তু সেটা 80 বছরে নয়, 1 বছরে। আর এটা আপনি তখনই করতে পারবেন যখন আপনি 80 বছরের অভিজ্ঞতা ও জ্ঞান 1 বছরে অর্জন করবেন। যদি কোনো মানুষ 10 লাখ টাকা ইনকাম করে তবে আপনি বলবেন 10 লাখ, আরে সে তো অনেক টাকা। কিন্তু যদি বলি 10 লাখ ইনকাম করে 10 বছরে, মানে 1 বছরে 1 লাখ, মাসে 8300, এখন বলুন এটা কি অনেক টাকা? না, কারণ টাইম পার্থক্য গড়ে দিয়েছে। কিন্তু যদি এই 10 লাখ 1 বছরে হয় তবে সেটা অনেক। মাসে হলে খুবই ভালো, আর 1 ঘন্টায় হলে মাথাই ঘুরে যাবে। আপনাকে ব্যাস আপনার চিন্তায় পরিবর্তন আনতে হবে, আপনার অ্যাকশন আপনা আপনিই বদলে যাবে। এর জন্য ইলন মাস্কের মতো মানুষেরা সবসময় 10 বছরের গোলকে 6 মাসে অ্যাচিভ করার কথা বলেন। আর যদি আপনি 10 বছরের গোলকে 6 মাসে অ্যাচিভ নাও করতে পারেন, তবুও আপনার চিন্তা এবং অ্যাকশন নেবার ধরন প্রায় সবকিছুই বদলে যাবে। সায়েন্সের হিসেবে কোনো কাজে মাস্টারি অর্জন করার জন্য তাতে 10,000 ঘন্টা ইনভেস্ট করতে হয়। এখন এই 10,000 ঘন্টা আপনি 80 বছরেও ইনভেস্ট করতে পারেন, 5 বছরেও করতে পারেন। চয়েস ইজ ইয়োর্স। আপনার ভেতরে খিদে থাকতে হবে, হাঙ্গারনেস থাকতে হবে। আমি কিছু করে দেখাতে চাই, আর তার জন্য যা যা শিখতে হবে তার সবকিছু শিখতে আমি রাজি। তো প্রথমেই জানা যাক আপনার টার্গেট মানে $1 মিলিয়ন আসলে কত টাকা। $1 মিলিয়ন বর্তমানের হিসেবে হলো 10,97,90,900 টাকা। মানে যদি আপনার মোট অর্থ সম্পদের পরিমাণ এই টাকার সমপর্যায়ে হয় তবে আপনি নিজেকে মিলিয়নার দাবি করতে পারেন। ইন্ডিয়ার মোট মিলিয়নারের সংখ্যা 7,96,000 জন, যেটা অনেক বড় একটি নাম্বার। কিন্তু ভুলে গেলে চলবে না জনসংখ্যাও 143 কোটি, মানে প্রায় 1800 জনের মাঝে একজন। এ বিষয়ের উপর বাংলাদেশের নির্দিষ্ট কোনো ডাটা আমি খুঁজে পাইনি, তাই এখান থেকেই বাংলাদেশের অবস্থাটা আমরা অনুমান করে নিতে পারি। যাই হোক, আপনি জেনে অবাক হবেন এই টোটাল মিলিয়নারদের মাঝে 2/3% এজ 60 থেকে 80 বছরের মাঝে। তো এখন প্রশ্ন হলো 20 থেকে 30-এর মাঝে কতজন মিলিয়নার হয়েছেন? বিভিন্ন ডেটা অনুসারে 20 থেকে 30 বছরের মাঝে থাকা প্রতি 8,000 জনের মাঝে একজন মিলিয়নার হতে পারেন। আর যদি সংখ্যাটা আরো কমিয়ে দেই, 25 বছরের নিচে 80, তবে প্রতি 50,000-এর একজন এই বয়সের মাঝে মিলিয়নার হন। মানে 50,000 মানুষ লড়াই করছে একটি সিটের জন্য। নিঃসন্দেহে এটি পৃথিবীর সব থেকে কঠিন এক্সাম। আর আমরা এখানে ব্ল্যাক মানিকে কনসিডার করিনি, আমরা এখানে কেবল লিগ্যাল বা হোয়াইট মানিকেই অ্যাড করেছি। তো এখন এই বিশাল নাম্বার দেখে ভয়ের কিছু নেই, বরং নিজেকে লাকি ভাবতে পারেন, কারণ আপনার গোলটা অনেক স্পেশাল। আর এই লক্ষ্য সামনে রেখে যদি আপনি এগোতে থাকেন তবে সূর্যে না পৌঁছাতে পারলেও চাঁদে নিশ্চয়ই পৌঁছে যাবেন। আর চাঁদও পৃথিবী থেকে 3,84,400 কিলোমিটার দূরে। তো এখন প্রশ্ন হলো, এই বয়সে এমন লক্ষ্য সামনে রেখে আপনাকে কি কি করতে হবে? বেশি কিছু নয়, ছোট কয়েকটি বিষয় অনুসরণ করতে হবে এবং স্টেপ বাই স্টেপ এগোতে হবে। So, my dear brothers and sisters, let's start. Number 6. Scientific theories. মিলিয়নার হবার লক্ষ্য নিয়ে এগোতে গেলে কিছু বিষয়ে আপনার অবশ্যই জেনে রাখা উচিত। সায়েন্টিফিক থিওরি অনুসারে আপনি যে কোনো কাজই করুন না কেন, হোক তা গিটার বাজানো, ভায়োলিন শেখা, গভর্নমেন্ট জব যেমন IPS বা BCS এর প্রিপারেশন, ফুটবল কিংবা ক্রিকেট সহ যে কোনো কাজে, যে কোনো স্কিলে মাস্টারি অর্জন করতে, তার অ্যাপেক্সে যেতে ও ওই কাজে সর্বশ্রেষ্ঠ হয়ে উঠতে আপনার তাতে 10,000 ঘন্টা ইনভেস্ট করতে হবে। যদি কোনো কাজ বা কোনো স্কিলের পেছনে আপনি
10,000 ঘন্টা ইনভেস্ট করতে পারেন তবে 100% গ্যারান্টি আপনি ওই কাজে সবার বাপ হয়ে উঠবেন। এখন কথা হলো এই 10,000 ঘন্টা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি। যদি আপনি কোনো কাজের পেছনে 3 ঘন্টা প্র্যাকটিস করেন 10 বছর তবে 10,000 ঘন্টা অ্যাচিভ হয়ে যায়। অন দ্য আদার হ্যান্ড যদি আপনি 10 ঘন্টা প্র্যাকটিস করেন কোনো কাজের পেছনে 3 বছর তবেও এই নাম্বারটা অ্যাচিভ হয়ে যায়। এখন কোন অপশনটি আপনি চুজ করবেন সেটা আপনার চয়েস। কিন্তু ভাই যদি আপনার লক্ষ্য হয় মিলিয়নার হওয়া সেটাও 20 থেকে 30 বছরের মাঝে তবে আপনাকে কিছুটা পাগল হতেই হবে। এছাড়াও আরেকটি থিওরি হলো যদি আপনি বিলিয়নার হতে চান মানে মিলিয়নারদের থেকেও 1000 গুণ বড় তবে আপনাকে $1 জিনিস 1 বিলিয়ন মানুষের কাছে সেল দিতে হবে তবেও আপনি বিলিয়নার হতে পারবেন, যেটা কোকাকোলা, রেডবুল, ওলার মতো অসংখ্য মাল্টিন্যাশনাল কোম্পানি করছে। এ দুটি তো গেল সায়েন্টিফিক থিওরিস। তো এবার পরের পয়েন্টে চলুন। নাম্বার 5, ইমপ্রুভ ইউর ফাইন্যান্সিয়াল নলেজ। যদি আমি আমার নিজের কথা বলি তবে কলেজের ফার্স্ট ইয়ারে আমার যেমন হাত খরচ ছিল আজও ঠিক একই রয়েছে, কিন্তু আমি আমার বিজনেসের পেছনে লাখ টাকা ইনভেস্ট করেছি আর ভবিষ্যতে কোটি টাকা ইনভেস্ট করতেও রেডি আছি। কারণ কাজ বা বিজনেস হলো লোহার মতো, যদি তা আপনি বাইরে অযত্নে ফেলে রেখে দেন তবে তা মরিচা ধরে নষ্ট হয়ে যাবে। ধরুন আপনি 2 কোটির একটি কার কিনলেন। ভাই কার, সেটাও 2 কোটির কথা বলছেন? যখন চিন্তাই করবেন তখন বড় চিন্তাই করুন, ছোট কেন? দেখুন এই 2 কোটির গাড়ি কেনার জন্য আপনার প্রয়োজন পড়বে 4 কোটির। কেন? কারণ 50% তো ট্যাক্স দিতে হবে। এছাড়াও তার মেইনটেনেন্স, লাইসেন্স, পেট্রোল, রিপেয়ারিং সহ অসংখ্য টাকা কখন চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। আর এই হাই স্ট্যাটাসওয়ালা লাইফ মেইনটেইন করার জন্য ইউনাইটেড স্টেটসের অনেক বড় বড় বিশ্ববিখ্যাত র্যাপার, সিঙ্গার আজ ব্যাংকরাপ্ট হচ্ছেন, ঋণের দেনায় ডুবে যাচ্ছেন। লেজেন্ডারি সুপারস্টার মাইকেল জ্যাকসনকে চেনেন না এমন মানুষ অন্তত আর্থে খুঁজে পাওয়া যাবে না। তাকে অল টাইম হাইয়েস্ট পেইড পপ সিঙ্গার বলা হতো। $1 বিলিয়ন মালিক হয়েও তিনি কেবল তার লাক্সারিয়াস লাইফকে মেইনটেইন করার জন্য মৃত্যুর সময় $400 মিলিয়ন ঋণ রেখে গেছেন। কেন? ফাইন্যান্সিয়াল নলেজের অভাবে। তাই আপনাকেও সবসময় একটি জিনিস মেনে চলতে হবে, অপ্রয়োজনীয় লাক্সারিয়াস সামগ্রীর উপর খরচ কমানো এবং প্রয়োজনীয় কাজ, স্কিল ডেভেলপমেন্ট, সেলফ ইমপ্রুভমেন্টের উপর সাধ্য অনুসারে খরচ করা, কারণ এই টাকা বিফলে যাবে না। নাম্বার 4, আপনি যেমন হতে চান তেমন লোকেদের সাথে মিশুন। চেষ্টা করুন সেলফ মেড মিলিয়নারদের সাথে সময় কাটানোর, কারণ বলা হয় যেখানে 4 জন জ্ঞানী ব্যক্তি থাকে সেখানে একজন মূর্খ থাকলে সেও জ্ঞানী হয়ে যায়। অন্যদিকে গাছের কোনো নষ্ট ফলের সাথে যদি কোনো ভালো ফল লেগে থাকে তবে সেই ফলটাও ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে। তেমনি ভাবে আপনি যদি ভালোও হন কিন্তু যদি খারাপ কারোর সাথে মেলামেশা করেন তবে আপনারও তার মতো হতে বেশি সময় লাগবে না, কারণ আপনি যাদের সাথে চলাফেরা করবেন তারাও চাইবে আপনাকে তাদের মতো করে চলাফেরা করাতে। তা না হলে তাদের সাথে আপনার বন্ধুত্ব পাকাপোক্ত হবে না। তারা যদি সিগারেট খায় তবে আপনাকেও খাওয়াতে চাইবে, আর যদি না খান তাহলে তারা আপনাকে নানা ধরনের কথা বলে লজ্জা দেবার চেষ্টা করবে। তবে আপনি একদিন খাবেন না, 2 দিন খাবেন না, কিন্তু 3 দিনের দিন ঠিকই খাবেন। ঠিক এমনই আপনি যদি আজেবাজে বন্ধুদের সাথে মেলামেশা করেন তবে একদিন আপনিও পুরোপুরি তাদের মতোই হয়ে যাবেন, তাদের মতোই চলাফেরা করবেন, তাদের মতোই চিন্তা করা শুরু করবেন। আর এইটা আপনার জীবনে ধনী হবার পথে অন্যতম বাধা হয়ে দাঁড়াবে। আর বর্তমান সময়ের বেশিরভাগ ছেলেপেলেই হয়ে থাকে বখাটে, সারাদিন টই টই করে ঘুরে বেড়ায়, আড্ডা দেয়, টিকটক বানায়, ইফটিজিং করে, সারাদিন গেম খেলে, যাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই, লক্ষ্য নেই। সে কি করবে, কি হবে ভবিষ্যতে, সে কিভাবে থাকবে তার কিছুই সে জানে না। তাই এই ধরনের সঙ্গদোষে থাকলে আপনিও এমন হয়ে যাবেন, এটাই স্বাভাবিক। তাছাড়া এই ধরনের মানুষের কাছে আপনি কখনোই ধনী হবার কোনো তথ্য পাবেন না। আপনি যদি এদের কাছে জানতে চান ধনী হওয়া যায় কিভাবে সেই সম্পর্কে আমায় শিক্ষা দাও, তারা কিছুই বলতে পারবে না। এই জন্য যারা অলরেডি সেলফমেড মিলিয়নার বা সেলফমেড মিলিয়নার হবার চেষ্টা করছে তাদের সাথে বেশি সময় কাটান, তাহলে দেখবেন আপনি না চাইতেই অনেক কিছু শিখে যাচ্ছেন, আর তা ভবিষ্যতে আপনাকে ধনী হতে অনেক সাহায্য করবে। নাম্বার 3,
লার্নিং। আপনাকে কমপক্ষে প্রতিদিন 1 থেকে 2 ঘন্টার রিডিং করতেই হবে। বিল গেটস 20 বছর বয়সে কলেজ ড্রপ আউট করেছিলেন। স্টিভ জবসও রিড কলেজে পড়া অবস্থায় মাঝখানে তা ছেড়ে দিয়েছিলেন। মার্ক জাকারবার্গও হার্ভার্ড ইউনিভার্সিটি, যেখানে লেখাপড়া করাটা মানুষের স্বপ্ন, সেখানে ডিগ্রি কমপ্লিট না করেই মাঝখানেই লেখাপড়া ছেড়ে দিয়েছিলেন। মুকেশ আম্বানিও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি পড়া অবস্থায় লেখাপড়া ছেড়ে দেন। এদের লেখাপড়া ছাড়ার পেছনে একটা মূল কারণ ছিল, এরা তাদের জীবনের গোল পেয়ে গিয়েছিল এবং তারা নিশ্চিত ছিলেন তারা সফল হবেন। তাই যত দ্রুত সম্ভব তারা 10,000 ঘন্টা কমপ্লিট করতে লেগে গিয়েছিলেন। আর এই পথে এডুকেশন বাধা হয়ে দাঁড়ায়, তাই তারা লেখাপড়া ছেড়ে দেন। কিন্তু আপনি জেনে অবাক হবেন, এরা পড়াশোনা ছাড়লেও পড়া কখনো ছাড়েনি। এদের মাঝে অনেকেই আজও প্রায় প্রতি সপ্তাহে একটি বই পড়েন। যেমন বিল গেটস প্রতি বছর 50টি বই পড়েন নিজের কাজের উপর, কমিউনিকেশন স্কিলের উপর, নিজেকে আপগ্রেড করার উপর, সেলফ ইমপ্রুভমেন্টের উপর। প্রতিটি বিলিয়নার এবং মিলিয়নারের মাঝে একটি বিষয় খুবই কমন পাওয়া গেছে, তারা শেখার জন্য পাগল ছিলেন। তাই আপনার মাঝেও এই কোয়ালিটি নিয়ে আসতে হবে, কারণ এই কোয়ালিটি আপনাকে সঠিক পথ দেখাবে, সঠিক রাস্তা চিনিয়ে দেবে। যদি আপনি পড়তে বোর ফিল করেন, তবে ইউটিউবেও আজকাল প্রচুর নলেজ পাওয়া যায়, যা অনেক সময় বইয়ের মাঝেও থাকে না। আপনাকে ব্যাস সঠিক কন্টেন্টটা চুজ করতে হবে। নাম্বার 2, পেশেন্স। আজকালকার ইয়ুথদের মাঝে সবথেকে বড় সমস্যা কি জানেন? তারা বিশ্বাসই করতে চায় না নিজের চেষ্টাতেও ধনী হওয়া সম্ভব, কারণ এই সমাজ আমাদের মাথায় তা ঢুকিয়ে দিয়েছে যারা লাকি কেবল তারাই গরিব থেকে ধনী হতে পারে। আমার মনে হয় আপনি যদি আপনার 4 বন্ধুর সামনে এমন কোনো ফাইন্যান্সিয়াল ভিডিও প্লে করেন, তবে সেখানে থাকা 3 জনই আপনাকে পচাবে, কারণ তারা বিশ্বাসই করবে না ভাগ্যের সাহায্য ছাড়াও কেউ ধনী হতে পারে। আর এই মেন্টালিটিকে ব্রেক করার জন্য প্রথমে আপনাকে অনেক চিন্তাভাবনা করে একটি লক্ষ্য স্থির করতে হবে। এরপর সেই লক্ষ্য যারা অ্যাচিভ করেছে তাদের থেকে শিখতে হবে এবং 10,000 ঘন্টা ইনভেস্ট করার জন্য লেগে পড়তে হবে। আপনি কি জানেন ম্যাগনিফাইং গ্লাস কিভাবে কাগজে আগুন লাগায়? সে কিন্তু আলোর তাপমাত্রাকে বাড়িয়ে দেয় না, বরং সমস্ত আলোকে একটি নির্দিষ্ট পয়েন্টে নিয়ে আসে আর সাথে সাথে আগুন জ্বলে ওঠে। 1989-এ ইন্ডিয়া পাকিস্তানের একটি ক্রিকেট ম্যাচ হচ্ছিল, যেখানে ইন্ডিয়া অলমোস্ট হেরেই গিয়েছিল। তখন 16 বছর বয়সী একটি বাচ্চা ছেলে মাঠে আসে। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসের মতো লেজেন্ডদের 150-এর স্পিডের বল ফেস করার জন্য। তো প্রথম বল সচিনের নাকে এসে লাগে, প্রচুর রক্ত বের হতে থাকে। সবাই বলতে থাকে এমন ভয়ঙ্কর বোলারদের সামনে 16 বছর বয়সের একটি বাচ্চা ছেলেকে নামিয়ে দেওয়া পুরোই ইল্লিগাল। এসব বিষয়ের উপর ব্যান নিয়ে আসা উচিত। ও তো মারাও যেতে পারত। ফিজিওথেরাপিস্ট বলে তোমার রিটায়ার হার্ড হয়ে চলে যাওয়া উচিত, পরে যদি সুস্থ বোধ করো তবেই মাঠে নেমো। সবার যে ছেলেটার উপর দয়া হচ্ছিল, কেবল সেই ছেলেটারই নিজের উপর দয়া হচ্ছিল না। সবাইকে চমকে দিয়ে সে উঠে দাঁড়ায় আর বলে मैं खेलेगा। By the time I reach the non-striker's end, I hear a squeaky voice. मैं खेलेगा, मैं खेलेगा। যা পুরো ক্রিকেটের হিস্টোরি চেঞ্জ করে দেয়। আর পরের বলে 4 মারে এবং হেরে যাওয়া ম্যাচকে ড্র করিয়ে দেয়। এটাই পার্থক্য একটি লুজার ও উইনারের মাঝে। জীবন যখন আঘাত করবে তখন সবাই পড়ে যাবে আর লুজার পড়েই থাকবে, কিন্তু উইনার আবারও উঠে দাঁড়াবে এবং বলবে ম্যাচ খেলেগা। তো ভাই, প্যাশন রাখতে হবে, 10,000 আওয়ার লাগাতে হবে, এত সহজে হারলে চলবে না। নাম্বার 1, প্যারেন্টস। যারা শুরুতে আপনাকে সাপোর্ট করবে না, আপনাকে বুঝতে চাইবে না, আপনার ফিউচার নিয়ে টেনশন করবে, তারাই যখন আপনার পরিশ্রম এবং উন্নতি দেখবে তখন আপনার বন্ধু হয়ে যাবে। আর আমাদের কাজই হলো তাদের বন্ধু বানানো। প্রতিটা প্যারেন্টসের স্বপ্ন থাকে তার ছেলে বা মেয়ে বড় হবে এবং একটা সময় আমার ক্লান্ত কাঁধ থেকে সমস্ত দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেবে। তাই যখন তারা দেখবে আপনি ইনকাম করছেন, দেখবেন তখন তারাই আপনাকে সাহায্য করবে। আপনি একজনের থেকে 3 জনের টিম হয়ে যাবেন। দেখবেন এরাই আপনাকে খাবার বানিয়ে দিচ্ছে, আপনার পোশাক পরিষ্কার করে দিচ্ছে, রুম পরিপাটি করছে, বাজারের কাজ করছে, যেন আপনি আপনার মূল্যবান এনার্জিকে বাঁচাতে পারেন এবং সমস্তটাই আপনার লক্ষ্যের পেছনে লাগাতে পারেন।
তো ভাই, যদি আপনার বাবা মা আপনার সাথে থাকে তো আপনি অলরেডি টিম তৈরি করে ফেলেছেন। শুরুতে তারা আপনাকে সাপোর্ট করবে না, কিন্তু যখন আপনি চেক দেখাতে শুরু করবেন তখন এরাই আপনাকে সমস্ত রকমভাবে সাহায্য করবে, কারণ তারা আপনার শত্রু নয়। আপনি গোল ঠিক করেছেন, তাদের থেকে শিখছেন যারা অলরেডি সফল। 10,000 ঘন্টার লক্ষ্য সামনে রেখে পরিশ্রম করছেন, অপ্রয়োজনীয় খরচ করছেন না, 1-2 ঘন্টা লার্নিং করছেন, বাবা মার সাহায্য নিচ্ছেন, ধৈর্য রাখছেন, মানে আপনি অলরেডি সফলতার উপর এক পা দিয়ে রেখেছেন, আর অন্য পাও সময়ের সাথে সাথে আপনা আপনি সফলতার দিকে চলে যাবে। তো ভাই, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর এমনই লাইফ চেঞ্জিং ভিডিও পেতে SSS মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।